নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলে নেব সমসাময়িক কিছু রাজ্যের জাতীয় এবং অবশ্যই আন্তর্জাতিক রাজনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে কথা বলে নেব সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাই। আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন। প্রথমেই স্যার, জোট নিরপেক্ষতার নীতি, এই নীতিকে ডেনিস টিটো, নেহেরু, এই সময়কে আমাদের আবার ফিরে দেখতে হবে। কিন্তু তার আগে স্যার, একদম প্রথমে যে বিষয়ে আসব, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। একদিকে নেতানিয়াহু যখন ফোন করছেন মোদিকে, ঠিক সেই সময় কাজল শেখ এবং অনুব্রতকে নিয়ে সুব্রত বক্সির একটি অদ্ভুত মূল্যায়ন, সেটা হচ্ছে এলাকা নিয়ে কেউ কারুর এলাকায় ঢুকবে না, এলাকা নিয়ে কেউ কোনো ঝামেলা করবে না। রাজনীতির ডিসকোর্সটা পৌঁছচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের উত্থান হয়েছে চিটফান্ডের কৌলিন্যে, এবং চিটফান্ডটা মূলত হচ্ছে সাধারণ মানুষকে বঞ্চিত করার একটা পরিকল্পনা। এখন তার ফলে যারা তৃণমূলের মাধ্যমে ক্ষমতায় এসেছেন বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু তাদের নিজস্ব এলাকা ঠিক করে নিয়েছেন যেখান থেকে তারা তোলা তুলবেন, এবং এটা নিয়ম। কিছুদিন আগে আপনারা দেখেছেন এক ভদ্রলোক, তিনি বলতে বাধ্য হয়েছেন নতুন তিনি ফ্ল্যাট তৈরি করা শিখেছেন, কাউন্সিলর বলছেন 23 লক্ষ টাকা পাঠিয়ে দেবেন তার হিসেব মতো। এইটা হচ্ছে এই সময়ের একটা প্রচলিত পদ্ধতি হয়ে গিয়েছে, এবং বিভিন্ন জায়গায় তৃণমূলীদের মধ্যে মারামারিটা শুরু হয়ে গিয়েছে। তারা সকলেই আশঙ্কা করছে যে আগামী দিনে হয়তো তাদের এই তোলাবাজির ক্ষমতাটা চলে যাবে রাজনৈতিকভাবে। কেন, রাজনৈতিক পট পরিবর্তন হলে পরেই তো তখন তারা সবাই গর্তে ঢুকে যান। মারামারি হচ্ছে, খুনোখুনি হচ্ছে। সেই জন্য সুব্রত বক্সি তিনি নিদান দিয়েছেন ওই র্যাডক্লিফের মতো, যে এই এলাকাটা কাজল, এই এলাকাটা অনুব্রত, ওই এলাকাটা তার, তোমরা যে যার নিজের এলাকাতেই যথেষ্ট তোলাবাজি করতে পারবে, কাটমানি নিতে পারবে, অন্যের এলাকায় ঢুকো না। অর্থাৎ নিজেদের মধ্যে মারামারি করো না, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। তৃণমূলের রাজনীতির আসল বাস্তব রূপায়ণটা এর মাধ্যমেই প্রতিফলিত হয়। প্রশ্নটা হচ্ছে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহেশতলা থানার এসি এবং ওই অঞ্চলের এসডিপিওকে বদলি করে দেওয়া হলো। প্রশ্নটা হচ্ছে পুলিশি ব্যর্থতা দেখানো হচ্ছে। তাহলে পুলিশ ডিপার্টমেন্টের একদম মাথায় যিনি বসে আছেন, যার নির্দেশে পুলিশের হয় টেবিলের তলায় পুলিশ লোক হয় অথবা পুলিশ ছড়ি বার করে, তাকে বদলি করা হবে না কেন? নিশ্চয়ই গোটা পুলিশি ব্যবস্থাটাই চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আরও বড় ব্যর্থতা হচ্ছে যে যারা ওখানে পরিকল্পনা করে তুলসী গাছ লাগালো, তারা কি গ্রেপ্তার হয়েছে, আমার এটা প্রশ্ন। তারা যদি গ্রেপ্তার না হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে পুলিশের উচ্চমহলও চাইছেন যে এইভাবে দু চারজনকে পরিবর্তন করে ট্রান্সফার করে বিষয়টাকে ধামাচাপা দেওয়া। মানুষের যে প্রচণ্ড ক্ষোভ আজকে যাতে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে, যে দাঙ্গা বাঁধাবার জন্য এই পরিকল্পনা করে ঈদের সময়টাকে তারা ব্যবহার করেছেন, এবং দাঙ্গা বাঁধিয়ে তারা খুব উল্লসিত হয়েছেন। এই ক্ষেত্রে পুলিশের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল, সেটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু যদি আমি আসল অপরাধীদের খুঁজে না বার করি, তাদের রাজনৈতিক চরিত্র যদি আমি প্রকাশ না করি, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ ক্রমশ দাঙ্গা বিদীর্ণ হয়ে পড়বে। স্যার, আরেকটি 21শে জুলাই আসছে। আজকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সমাবেশ ছিল। প্রশ্ন হচ্ছে, একটি রাজনৈতিক দলের একটি সমাবেশ, তার প্রস্তুতি আলাদা করে কি হয়? আমি তো আপনার দলের দেখেছি, বা বিজেপিরও দেখেছি, রেজিমেন্টেড পার্টি, আপনারা বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন হয়, এই ধরনের কর্মসূচি হয়, আলাদা করে একটা পলিটিক্যাল ব্যুরোক্রেসির একটা ব্যাপার এখানে আমার চোখে অন্তত তাই মনে হয়েছে। প্রশ্নটা অন্য, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্যার। 21শে জুলাই 1993 সালে ঠিক কী হয়েছিল? সেই সময় তখন আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি কংগ্রেসের যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। তাদের পরিকল্পনা ছিল যে পরবর্তী সময় বিভিন্ন তথ্য থেকে যা জানা যায়, যে একটা বিধ্বংসী পরিস্থিতি তৈরি করে কলকাতা শহরের বুকে, এবং যেই অশান্তিকে কেন্দ্র করে তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবেন। সেই সময়ে যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, আদালতে তার যে হলফনামা ছিল, পরবর্তীকালে তিনি অবশ্য তৃণমূল কংগ্রেসের মন্ত্রীও হয়েছেন। সোনালী গুহ তৃণমূল কংগ্রেসের খুব আগুন ঝরা নেত্রী, তিনি যা বলেছেন, পরিকল্পনা ছিল দাঙ্গা বাঁধাও। সেই দাঙ্গাটা ছিল ধর্মীয় দাঙ্গা নয়, দাঙ্গা ছিল বামপন্থীদের বিরুদ্ধে দক্ষিণপন্থীদের পরিকল্পিত দাঙ্গা, কিন্তু মূলটা ছিল দাঙ্গা। সেই দাঙ্গাটা আজকে পশ্চিমবঙ্গের বুকে তারা ক্ষমতায় আসার পর
পরিণত হয়েছে পরিবর্তিত রূপে ধর্মভিত্তিক দাঙ্গা। পশ্চিমবঙ্গে আগে মারামারি হতো, খুনোখুনি হতো না তা না, কিন্তু সেটা ছিল মূলত জমি দখলের জন্য, কারখানার শ্রমিকদের তাদের দাবি আদায়ের জন্য সেখানে দাঙ্গা ছিল শ্রেণীর দৃষ্টিভঙ্গি থেকে। আমি শ্রেণী যদি নাও বলি, বঞ্চিত এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই থেকে দাঙ্গা। যারা বঞ্চনা করছেন এবং যারা বঞ্চিত হচ্ছেন তাদের মধ্যে স্বার্থের সংঘাত, জীবিকা সংক্রান্ত। এখন দাঙ্গা হচ্ছে একেবারেই সাম্প্রদায়িক ধর্মভিত্তিক দাঙ্গা, কিন্তু মূল দাঙ্গার চরিত্র তৃণমূলের জন্মের যা ভিত্তি সেটা রয়ে গেছে। স্যার, একটা প্রশ্ন করতেই হচ্ছে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আমি সেদিন একজন বিজেপি নেতার কিছুদিন আগে সাক্ষাৎকার করছিলাম, তিনি অত্যন্ত কনফিডেন্টলি বললেন যে বামপন্থীদের সঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিংয়ের প্রশ্ন তোলা হয়, কিন্তু 21শে জুলাইয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি। কেন হয়নি? 21শে জুলাইয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে, আদালত হয়েছে, কমিশন হয়েছে, এবং তারপরে কারো আমরা বলি যে এটা তাহলে ওদের শিক্ষা নেওয়া উচিত যে এতে রাজনৈতিক কর্মসূচি থেকে দাঙ্গা বাঁধিয়েছেন, সেটাকে কিন্তু আমরা সাধারণ অপরাধমূলক কাজ বলে ধরিনি। এইটা বোঝবার মতো সামর্থ্য বা ক্ষমতা ওদের নেই। মানে আপনি পলিটিক্যালি কমব্যাট করার কথা বলছেন। পরিষ্কার। আরেকটা অভিযোগ উঠে আসে স্যার, আমি অবশ্যই পরবর্তী বিষয়ে আসবো, এই প্রসঙ্গেই বলছি। যখন সিঙ্গুরে হাইওয়ে অবরোধ করে অতদিন ধর্ণা দেওয়া হলো, ততদিন সেই বিজেপি নেতাই আমাকে বলছিলেন যে আজকে যদি সিপিআইএম বা বিজেপির কেউ করতো তাহলে তৃণমূল লাঠি মেরে জাস্ট পুলিশ দিয়ে তুলে দিত, কিন্তু সিপিআইএম তখন তা করেনি। দেখুন, এই প্রসঙ্গে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি। আমার সঙ্গে বুদ্ধদার যে কথা হয়েছিল, বুদ্ধদাকে বিভিন্ন মহলের পুলিশ যারা তারা অনেক আমার মক্কেল ছিলেন, তারা এসে আমাকে বললেন, স্যার সিএমকে বলুন এটা আমাদের উপর ছেড়ে দিতে, আমরা বুঝে নেব। আমি বললাম, বুদ্ধদা বললেন যে একজন বিরোধী নেত্রী তিনি অবস্থান করবেন, সেই অবস্থানকে আমায় মেরে তুলে দিতে হবে? আমি তো আশা করি যে বিরোধী নেত্রী তিনি তার শান্তি শৃঙ্খলা বজায় রেখেই করবেন। এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, এই চেতনা, সেই চেতনা তৃণমূল কংগ্রেসের বা বিজেপির নেতাদের মাথায় ঢুকবে না। নিশ্চয়ই মেরে গুন্ডামি করে তুলে দেওয়া যেতে পারত, কিন্তু সেটা গণতান্ত্রিক পরিসরে খুব ইতিবাচক হতো না। সেটাই ছিল বুদ্ধদার পরিষ্কার বক্তব্য, যেটা আমাকে মোকাবিলা করতে হবে সংগঠিতভাবে, মানুষকে দিয়ে, পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দিয়ে নয়। এখন একটা মানুষের ওই উচ্চস্তরের দৃষ্টিভঙ্গি আর আজকের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি, দুটো তো পার্থক্য হতেই হবে। পণ্ডিত জওহরলাল নেহরু ছিল জোট নিরপেক্ষ নীতি, যাতে ভারতবর্ষ সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশের কাছে সম্মানিত ছিলেন, আদরণীয় ছিলেন। আজকে মোদির নীতি ইসরায়েলের পক্ষে দাঁড়ানো। দুজনেই প্রধানমন্ত্রী, দুজনের নীতিগত দৃষ্টিভঙ্গিগত যে একটা বিরাট ফারাক, এটা তো এইভাবেই প্রমাণ হয় ঘটনার প্রেক্ষিতে। আপনাদের দলের অনেক সমর্থক, সহৃদয় মানুষ যারা আপনাদের দলকে ভেতর থেকে আন্তরিকভাবে ভালোবাসেন, তাদের একটা অভিমানের জায়গা হচ্ছে বুদ্ধবাবুর অতিরিক্ত সহনশীলতা, অতিরিক্ত ভদ্রতা, মানবিকতার, গণতন্ত্র প্রিয়তার ফল ভুগতে হচ্ছে এই মুহূর্তে গোটা রাজ্যকে। আপনি একমত? আমি অভিমানটা হয়তো তাদের সঙ্গত, কিন্তু সেটার জন্যই ফল ভুগতে হচ্ছে এটা কিছু চূড়ান্ত ভুল সিদ্ধান্ত। ফল ভুগতে হচ্ছে যে আমরা মানুষের কাছে কিন্তু এই মূল বিষয়গুলো উপস্থিত করতে পারিনি সামগ্রিকভাবে। আমার সিদ্ধান্ত ঠিক, কিন্তু সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে আমরা সাধারণ মানুষকে পৌঁছতে পারিনি। বুঝবেন, এই সময়ে কিন্তু প্রচার মাধ্যমের একটা ব্যাপক ভূমিকা আছে। নোয়াম চমস্কি বলে দিয়েছিলেন যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। বামফ্রন্টকে হারাবার জন্য গোটা ভারতবর্ষের সমস্ত মিডিয়া তারা ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের বিভিন্ন কল্পিত গল্প তৈরি করার মধ্য দিয়ে। সেক্ষেত্রে বামপন্থী কর্মীরা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতা স্বীকার করতে আমার কোনো দুঃখ নেই, লজ্জা নেই। আমরা মানুষের কাছে গিয়ে আমাদের বক্তব্যকে যেভাবে তুলে ধরা দরকার ছিল, যে দৃষ্টিকোণ থেকে, আমরা পারিনি। স্যার, একটা অত্যন্ত দুঃখের বিষয়, সেটা আমরা আহমেদাবাদের যে ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনা নিয়ে আমরা কোনো সেন্সেশনালাইজ করিনি একটি দায়িত্বশীল একটি মাধ্যম হিসেবে, সমাজ মাধ্যম হিসেবে। অনেক চ্যানেল হয়তো সেটা করছেন, কিন্তু সেটা আমাদের রুচির বাইরে, কারণ কোনো কংক্রিট ইনফরমেশন এখনও আমাদের কাছে আসেনি। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী মোদি গিয়েছেন, তার একটি ছবি ধ্বংসস্তূপের ওই প্লেনের ধ্বংসাবশেষের তলায় দাঁড়িয়ে, সেটা ভাইরাল হয়েছে। আপনার সঙ্গে আমার আগেও কথা হয়েছে। কিন্তু আপনারা তার থেকেও গুরুত্বপূর্ণ একটি ঘটনা, পহেলগামে আপনারা
ঘুরে এসেছেন আপনার দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে, এবং আপনি বারবার করেই প্লুরালিটির কথা বলেছেন। আপনি আমরা এই কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, কি দেখলেন, কি বুঝে এলেন স্যার, আমাদের একটু জানান। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীর এই পদক্ষেপকে কীভাবে দেখেন? দেখুন, ভারতবর্ষের ভেতরে যখন বিভিন্ন মানুষ বিপর্যস্ত, দাঙ্গা হচ্ছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী যান না। মণিপুরে যাননি তিনি কাশ্মীরের পহেলগাঁও ঘটনার পর তিনি কিন্তু পহেলগাঁওতে যাননি, কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে যাননি, কিন্তু তিনি বিজ্ঞাপন প্রচারের জন্য ওই চেনা ব্রিজ, সেই ব্রিজ উদ্বোধনটা করে চলে এলেন। একটা দেশের প্রধানমন্ত্রী যখন মানুষের যে আসল যন্ত্রণা, সেই যন্ত্রণায় তাদের সহযোগী না হন, শুধুমাত্র প্রচার এবং বিজ্ঞাপনের জন্য ব্যবস্থা করেন, সেই প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা করতে পারি। এবং তিনি এই যে বিমান বিপর্যয় হয়েছে, এটা আহমেদাবাদে, গুজরাটে হয়েছে বলেই তিনি গিয়েছেন। এটা যদি অন্য কোথাও হতো, আমি আপনাকে বলতে পারি স্থির নিশ্চিত প্রধানমন্ত্রী যেতেন না। তো এদেশের প্রধানমন্ত্রী এবং আমার রাজ্যেরও মুখ্যমন্ত্রী এত বেশি আত্মপ্রচারমূলক বিজ্ঞাপনে নিজেদের প্রাণিত করেছেন, যেখানে তারা দেখবেন খানিকটা তাদের প্রচারের সুবিধা হবে সেখানেই যাবেন, কিন্তু যেখানে গিয়ে মানুষের মুখোমুখি হয়ে মানুষের সমস্যার সমাধানের কথা ভাবনা চিন্তা করতে হবে সেখানে তারা যাবেন না। আমরা যে গেলাম, আমাদের পার্টির তরফ থেকে যে প্রতিনিধি দল গিয়েছিলাম, আমরা তো সব জায়গায় যেতে পারিনি। আমরা গিয়েছিলাম উড়িতে, শ্রীনগর থেকে 100 কিলোমিটার দূরে, এলওসির কাছাকাছি। যুদ্ধ করে আমরা সব লাফাই। আমাদের অনেক বন্ধুবান্ধব, আমাদের অনেক সহনাগরিক খুব উল্লসিত যখন আমাদের সরকার বলেন আমরা পাকিস্তানে এত লোককে মেরে এসেছি। আরে পাকিস্তানে যাদের মেরেছেন তারা কি সন্ত্রাসবাদী না সাধারণ মানুষ? এই সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমরা দেখে এলাম উড়িতে। ওদিক থেকে যুদ্ধ হচ্ছে, মিসাইল ছুটছে, যারা মিসাইল ছুটছে তারা তো আর ওই গুলি টিপ করার মতো পড়ছেন না যে গর্তে পড়বে। ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গিয়েছে, মানুষ মারা গিয়েছেন, দোকানপাট করছিলেন, জীবিকা চলে গিয়েছে, তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। সেই মানুষগুলো তো অসহায়, তারা তো কিছু জানতেন না। তারা তো এমনকি তাদের আত্মরক্ষার জন্য পাহাড়ের গায়ে তাদের বাড়ি গোটা ধ্বংস হয়ে গেছে, বলছে আমাদের আত্মরক্ষার জন্য যথেষ্ট বাংকার নেই, কোনো রকমে আমাদের প্রাণ বেঁচেছে। তাহলে প্রধানমন্ত্রী উচিত না এটা দেখা? বিজেপির উচিত ছিল একটা দল নিয়ে সেখানে যাওয়া। আমরা তো উড়িতে গিয়েছি, আমরা যেতে পারিনি পহেলগাঁও অঞ্চলে, আমরা যেতে পারিনি পুঞ্চে, যেখানে আরও বিভৎসকর যুদ্ধ করে আমরা 26 জন পহেলগাঁওতে মারা গিয়েছেন, অত্যন্ত নিন্দনীয় বেদনাদায়ক ঘটনা। আমরা একজন সন্ত্রাসবাদীকেও গ্রেপ্তার করতে পারিনি, এবং কেন এই ঘটনা ঘটলো তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারিনি, যুদ্ধ বাঁধিয়ে দিলাম। যুদ্ধের ফলে আমাদের নিরীহ মানুষেরা সবচেয়ে বেশি বঞ্চিত হলেন। সুতরাং সরকার যা দায়িত্ব, প্রাথমিক দায়িত্ব সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, সেটা ব্যর্থ হয়েছে। স্যার, আমাকে অনেকেই বলতে পারেন এই প্রতিবেদন দেখে যে আমি আপনার বা আপনার দলের তাবেদারি করছি, কিন্তু তাবেদারি করছি না, একদম ফ্যাকচুয়াল ট্রুথ বলছি। আজকেই সিদ্ধান্ত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সবাই আমরা জানতে পারলাম যে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর ছবি থাকবে না। আমি অন্তত 20খানা ব্রিগেড সমাবেশ আপনাদের দলের কভার করেছি, এবং অন্তত 10-15টা ব্রিগেড অতগুলো ব্রিগেড সমাবেশ যদিও হয়নি রাজ্যে বিজেপির, ছোটো বড়ো সমাবেশ দেখেছি, যদিও তাদের দলের নেতা নেত্রীদের ছবি থাকে, একজনের কখনোই নয়। প্রশ্নটা হচ্ছে যেটা আপনাদের জ্যোতিবাবুর বা বুদ্ধবাবুর ছবি দিয়ে ব্রিগেড কখনো দেখিনি, শহীদদের ছবি কেন নেই? কি মনে হয় আপনার? আপনারা কি দেখেছেন 21 জুলাইয়ের মঞ্চে শহীদ দিবস পালন করতে গিয়ে ফিল্ম আর্টিস্টদের দিয়ে নাচাগানা করা? এটাও বড় বিসদৃশ্য লাগে, কারণ বুঝতে পারি বিসদৃশ্য না, ওটাই ওদের কালচার। আপনার কাছে বিসদৃশ্য লাগতে পারে, যেহেতু আপনি হয়তো একটু সুস্থ চিন্তা ভাবেন। শহীদদের প্রতি স্মৃতিতর্পণ যদি হয়, সেটা যেভাবে হিন্দি কালচার অনুযায়ী নাচ গান করে মাতামাতি করা হয়, সেটা তো শহীদদের স্মৃতিতর্পণ নয়, এটা হচ্ছে মানুষের আবেগে সুরসুরি দেওয়া, আর কিছুই নয়। আর তৃণমূল তো একটা ব্যক্তিকেন্দ্রিক দল, সুতরাং তৃণমূল যদি মমতার ছবি না রাখেন, তৃণমূল তো আগে তো ভাইপোর ছবিটাও, ভাইপোরও কী অস্তিত্ব আছে? মমতা না থাকলে ভাইপোরও কোনো অস্তিত্ব নেই। সেই জন্যই তৃণমূল ব্যক্তিকেন্দ্রিক দল, ব্যক্তি থাকবে। আমাদের তো দলের সভা, সেখানে দলের প্রতীক থাকবে, কোনো নেতার প্রতীক থাকবে না। নেতার প্রতীক থাকলে আমরা আপত্তি করতাম, কেন নেতা ক্ষণস্থায়ী, দল চিরস্থায়ী, এইটা আমরা মনে করি। সেজন্যই আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে তৃণমূলের দৃষ্টিভঙ্গির কোনো রকম তুল্যমূল্য বিচার করাটা বোধহয়
ঠিক হবে না। স্যার, এবার একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে আসবো। তার আগে জিজ্ঞেস করবো, আজকে চে গেভারার জন্মদিন এবং আপনি আপনার চেম্বারে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার। এখানে চে গেভারার একটি বিরাট সেখানে পোর্ট্রেট আপনি রেখেছেন। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞেস করবো যে চে গেভারার প্রাসঙ্গিকতা। উনি বলেছিলেন, ইফ ইউ ট্রেম্বল অ্যাট ইন্ডিগনেশন অ্যাট এভরি ইনজাস্টিস ইউ আর কমরেড অফ মাইন্ড। এবং আপনার সঙ্গে এই কথাটাই আমি বারবার রিলেট করে বলেছি। আপনি প্রত্যেকটা পর্যায়ে কিন্তু গর্জে উঠেছেন 2011 সালের পরবর্তী সময় থেকে। চে গেভারাকে আজকের আলোকে কীভাবে দেখছেন? দেখুন, আমি আমার সৌভাগ্য হয়েছিল একটা আন্তর্জাতিক সম্মেলনে, আইনজীবীদের সম্মেলনে হাজির হওয়া। সেখানে ফিদেল কাস্ট্রো এসেছিলেন, বক্তৃতা করেছেন। তিনি একটা কথা বলেছেন, সেটা আমি সর্বত্রই সব জায়গায় স্মরণ করি। তিনি বলেছেন, আমি আমার দেশের তরুণকে বলি তোমরা চে গেভারা হও। এইরকম একজন বুদ্ধিমান আত্মত্যাগী মানুষ, যার জন্মেছি বিপ্লব করার জন্য, সে মারা গেছে বিপ্লব করতে। প্রেয়সী বিপ্লব যার বিপ্লব। ফিদেল বলছেন, আমি আমার দেশের ছেলে মেয়েদের বলি তোমরা চে গেভারা হও। ফিদেল কাস্ট্রো বলছেন না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিরিখ। একজন মানুষ, আমি যেটা বলেছি আজকে আমার দিতে দিয়েছি, গলায় স্টেথোস্কোপ, কাঁধে বন্দুক নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেরিয়েছেন ল্যাটিন আমেরিকার। মানুষের রোগ কী দেখেছেন এবং সমাজের রোগ কী দেখেছেন, দুটোর বিরুদ্ধে লড়াই করেছেন। এবং কিউবার বিপ্লবোত্তর সময় তিনি সেখানে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং কিউবার হয়ে তিনি ইউনাইটেড নেশনসও বক্তৃতা করছেন। সেই বক্তৃতাও খুব প্রণিধানযোগ্য। তারপর তিনি সব ছেড়ে ছুড়ে চলে গেলেন বলিভিয়াতে বিপ্লব করবার জন্য। কোনো রকম মোহ, কোনো রকম আকর্ষণ তাকে আটকে রাখতে, ক্ষমতার শীর্ষে থাকতে পারতেন। কিউবার মানুষ তাকে মাথায় করে রেখেছিলেন। আমি একটা বই বেরিয়েছিল যে কনভারসেশন উইথ ফিদেল তাকে বহু বুঝিয়েছেন যে তুমি যেও না, থাকো, এখানে থেকে যাও। বলছেন না ফিদেল, আমি আর আবদ্ধ থাকতে চাই না, আমাকে বেরিয়ে পড়তে হবে, ল্যাটিন আমেরিকায় মুক্ত করতে চাই। এইরকম একজন আন্তর্জাতিক মানুষ এই খুব বিরল আমাদের পৃথিবীতে। সেই জন্যই তাকে আমরা আদর্শ করে এগিয়ে যেতে চাই। আমি তো মনে প্রাণে এরকম একজন মানুষকেই চাই, যিনি মেধাগত দিক থেকে যেমন উজ্জ্বল, পেশাগত ক্ষেত্রে যেমন তার উজ্জ্বলতা আছে, প্রায়োগিক দিক থেকে উজ্জ্বলতা আছে, বৈপ্লবিক ক্ষেত্রেও আছে। এই দুটোর অদ্ভুত সমন্বয় চেয়ে দেখেছি। স্যার, এবার আমি যে প্রশ্নটা করব, এর স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসার কথা আপনি বললেন। আপনি আমাকে ধমকও দিতে পারেন, কিন্তু এই কথা আমাকে প্রশ্ন করতে হবে। কারণ সাগর দত্ত মেডিকেল কলেজে আমরা জানতাম যে এই জিনিস হয় না, মেডিকেল মানে এথিক্স বা এটিকেট অনুযায়ী এই জিনিস সম্ভব না আইসিইউ থেকে সরাসরি পেশেন্টকে রিলিজ করে দেওয়া। অভিযোগ হচ্ছে শশী পাঁজা, তিনি যাওয়ার পরে পানিহাটির নির্যাতিতাকে আইসিইউ থেকে তিনি কথা অবধি বলতে পারছেন না, সরাসরি ডিসচার্জ করে দেওয়া হয়েছে। আর জি করার পরে আবার সাগর দত্ত মেডিকেল কলেজ। এরা তো মানবতা বিরোধী, অসভ্য। যারা এই কাজ করেছেন তাদের সঙ্গে সভ্যতার বিন্দুমাত্র সম্পর্ক নেই, এটুকু বলতে পারি। এরা অমানবিক, মানব সমাজে থাকার মতো অধিকার এদের নেই। স্যার, সময় গড়াচ্ছে, একদম শেষ দুটো প্রশ্ন। গতকাল আপনার অত্যন্ত স্নেহভাজন এবং একমাত্র আপনাদের সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি একটি ভয়ঙ্কর মন্তব্য করেছেন। আমরা দেখছিলাম যে সংখ্যালঘু কমিশন হচ্ছে আদতে একটি সাদা হাতি পোষা, এবং সংখ্যালঘুদের প্রতি বিমাতৃসুলভ আচরণ নিয়ে রাজ্য সরকারকে কার্যত তুলনা করেছেন। আপনি কি বলবেন স্যার? আমি সহমত। নওশাদ তিনি সংখ্যালঘু কমিশন নিয়ে বলেছেন, প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের পক্ষে অন্য প্রত্যেকটা কমিশন যা আছে সবই সাদা হাতি। অকারণ এই সমস্ত কমিশনগুলো সাজিয়ে রাখা হয়েছে। দুজন ভাইস চেয়ারম্যান হবে কিনা সেই নিয়ে বিল পাস হয়েছে। সরকারের জনগণের টাকায় খানিকটা অপচয়ই হচ্ছে। আপনি কি মনে করেন যে সংখ্যালঘুদের প্রতি সরকার বিমাতৃসুলভ? বটেই তো, কিন্তু এই অভিযোগ তো অন্তত এই সরকারের বিরুদ্ধে, এই সরকার সংখ্যালঘু তোষণের অভিযোগ আছে। এই সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সংখ্যাগুরু নির্বিশেষে তাদের প্রতি অত্যন্ত নির্দয় এবং অমানবিক। তারা সংখ্যালঘুর প্রতি তাদের ভালোবাসা দেখিয়ে ভোটের কথা ভাবছেন, কিন্তু তাদের প্রকৃত উন্নয়নের কথা ভাবছেন না। শিক্ষার ক্ষেত্রে সংখ্যালঘুদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না,
গ্রামাঞ্চলে যেখানে বাম আমলে সংখ্যালঘুদের জমির পাট্টা দেওয়া হয়েছিল, বর্গা চাষে অধিকার দেওয়া হয়েছিল, সব কেড়ে নেওয়া হচ্ছে। সুতরাং সংখ্যালঘুরা বেশি নির্যাতিত এই পশ্চিমবাংলায়। স্যার, এবারে একেবারে শেষ প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের প্রেক্ষিতে, জোট নিরপেক্ষতার নীতির কথা বলছিলাম। গতকাল থেকে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? এবং পার্লামেন্টারিয়ান হিসেবে এবং আইনজ্ঞ হিসেবে আপনি বলুন স্যার, এই মুহূর্তে ভারতের বিদেশ নীতি কী হওয়া উচিত? দেখুন, ভারতের চিরস্থায়ী বিদেশ নীতি হচ্ছে কিন্তু প্যালেস্টিনিয়ানদের পক্ষে। ভারতের বিদেশ নীতি চিরকালই হচ্ছে কিন্তু জোট নিরপেক্ষ এবং একটা তৃতীয় দিক থেকে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। আমি খুব ব্যথা পেয়েছি, আমি জানি না অন্যকে কীভাবে, আমি পোস্টও করেছি যে গতকালই ইউএন অ্যাসেম্বলিতে ভারতবর্ষ ভোট দেননি ইসরায়েলের বিরুদ্ধে। এটা কি লক্ষণ করায়? ইসরায়েলের জায়নবাদী যারা নাকি বিধ্বংসী গণহত্যার জন্য অভিযুক্ত, তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করার মতো সাহস ভারতবর্ষ দেখাতে পারলো না। এই কি সেই ভারতবর্ষ যে ভারতবর্ষ এতদিন যখনই যেখানে শক্তিশালী দেশ দুর্বল দেশকে আক্রমণ করেছে তার পক্ষে দাঁড়িয়েছে? আমি তো ভাবতে পারি। স্যার, ইকুয়েশনটা কোন দিকে যাচ্ছে? কারণ রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক যুক্ত আছে, ভারতের সঙ্গে ইরানের তেল দেওয়া নেওয়ার সম্পর্ক আছে, ইসরায়েল ভারতকে অস্ত্র বিক্রি করে, টোটাল ইকুয়েশনটা কোন দিকে যাচ্ছে? পরিষ্কারভাবে ভারতবর্ষ এখন জায়নবাদী নীতির শরিক হয়ে পড়েছেন। কেন? ভারতবর্ষ এখন হিন্দুত্ববাদ দ্বারা পরিচালিত, গণতান্ত্রিক বোধ দ্বারা পরিচালিত না। এই হিন্দুত্ববাদী ভারতবর্ষকে ক্রমশ সংকীর্ণ গোষ্ঠীর মধ্যে ঠেলে দিচ্ছে এবং তারা ইসরায়েলকে সমর্থন করছেন এই মানসিকতা থেকে যে ইসরায়েল গোটা প্যালেস্টাইনীয়, যেটা মুসলিমপন্থী বলে পরিচিত, তাদের বিরুদ্ধে লড়াই করছেন। এবং দেখবেন ওদের ভক্তরা সেই জন্য খুব উল্লাস করেন যখন ইসরায়েলের কোনো রকম সাফল্য দেখেন। আজকে জানি না ইরান যে বিধ্বংসী আক্রমণ করে, যেটুকু দেখলাম, এরপরে ইসরায়েলের অস্তিত্ব থাকবে কি না। তাতেও তো সাধারণ মানুষ মারা যাচ্ছে। তাই তো, যে কোনো যুদ্ধে তো সাধারণ মানুষ মারা যান, এটা তো সবচেয়ে বড় দুঃখের। এই জন্যই তো আমরা যুদ্ধ বিরোধী। আমরা কেন বসে মিটিয়ে নিতে পারবো না? ইসরায়েল মনে করেছিলেন আমি গাজা খালি করে দেবো, ট্রাম্প মনে করেছেন গাজা সেখান থেকে মানুষকে সরিয়ে দিয়ে সেখান থেকে বিনোদন কেন্দ্র করবেন। এরা কি মানব সভ্যতার সামান্যতম দাবিদার হতে পারেন? আমার কাছে, নিজের কাছেই এই প্রশ্ন। স্যার, এই প্রতিবেদন অবশ্যই শেষ করব, কথোপকথন অবশ্যই শেষ করব। তার আগে রাজ্যের অসংখ্য মানুষ যারা চাকুরিজীবী এবং যারা পেনশনার্স, তারা আপনার কাছ থেকে আবার আরেকবার শুনতে চান, কারণ এখনও পর্যন্ত সরকারের কোনো সদর্থক পদক্ষেপ কিন্তু দেখা যায়নি ডিএ নিয়ে। যদি সরকার ডিএ না দেয় তাহলে তাদের কি হতে পারে এবং ডিএ দেওয়ার সম্ভাবনা কতখানি? ডিএটা আইনগত দিক থেকে দিতে বাধ্য এবং সম্ভাবনা আমার দৃষ্টিতে শতকরা 100%। কখন দেবেন, কিভাবে দেবেন, এই নিয়ে হয়তো ওরা কালক্ষেপণ করছেন। বারে চেষ্টা করবেন ওরা সুপ্রিম কোর্টে গিয়ে যতটা সময় পাওয়া যায় সেই সময় নষ্ট করা, এছাড়া আর অন্য কোনো পরিকল্পনা কার্যকর হবে বলে মনে হয় না। কিন্তু সর্বোপরি আমি বলি, যেদিনকে ডিএ রায় প্রথম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা পেলাম, সেদিনই রানী রাসমণি মোড়ে সরকারি কর্মচারীদের জমায়েত ছিল। আমি তাদের বলেছিলাম, আপনাদের মাঠে ময়দানে লড়াই করে ডিএ আদায় করতে হবে। আদালতের রায় আপনার কাছে হাতিয়ার মাত্র, এর বেশি কিছু নয়। আমি সরকারি কর্মচারীদের আবার অনুরোধ করব, সকলে দলমত নির্বিশেষে পথে নামুন। ডিএ না দিলে আইনগত যা ব্যবস্থা নেওয়ার হবে, কিন্তু অধিকার রক্ষার জন্য আপনাকে পথে নামতে হবে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম। এই সময়ের বঙ্গ রাজনীতির বিরোধিতার ম্যাসকট যিনি প্রায় বলা যায়, শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।